ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء هذه حروف الهجاء বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনলাইন লাইভ ওয়েবিনার আপনি কি ভাবছেন, সরি আমার কথা, এখানে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আর কি। যদি কোনো সাউন্ড কোয়ালিটিতে কোনো প্রবলেম হয় একটু জানাবেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আর কি। আমি মূলত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ আপনি এবং হচ্ছে এই মুহূর্তে আমাদের যে করণীয় সেটা নিয়ে মূলত হচ্ছে আমরা আলোচনা করব আর কি। আমি একটু কয়েকটা জায়গা থেকে একটু শেয়ার দিয়ে আসি আমার এই পোস্টটা, তারপরে হচ্ছে আমি মূল আলোচনাটা একটু শুরু করতেছি। একটু সময় চেয়ে নিচ্ছি। একটু সাথে থাকবেন আর কি। আমি কয়েকটা জায়গায় একটু শেয়ার দিয়ে নিচ্ছি পোস্টটা, তারপরে হচ্ছে আমি আলোচনা করব আর কি। তো কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু জানাবেন আর কি। যদি কথা শোনা না যায় আমাকে অবশ্যই একটু বলবেন যে কথাটা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, দুই একজনকে আমি একটু কানেক্টেড হতে দেখছি। তো আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন বাংলাদেশ এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আমাদের গতকালকে একটি অভূতপূর্ব বিজয় হয়েছে আর কি। আমাদের বড় একটা আন্দোলন, একের পর এক আমরা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করতেছিলাম, তো শেষমেশ সেটা এক দফায় এসে ঠেকলো। যে আমাদের যে গণহত্যার যে বিচার আমরা চেয়েছিলাম, সেই বিচারটা যেহেতু আমরা প্রপারলি আমরা দেখতেছিলাম না, সেই কারণে হচ্ছে ছাত্ররা পরবর্তীতে এক দফা আন্দোলন করে এবং হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হচ্ছে পদত্যাগ তারা হচ্ছে দাবি করে এবং শেষমেশ যাই হোক এই জিনিসটা গতকালকে সম্পন্ন হয়। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো এখন মূলত আমাদের হচ্ছে সামনে এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে আমরা কিভাবে গড়বো এই ব্যাপারে হচ্ছে আমাদের মূলত একটু আজকে আলোচনা, সেই বিষয়ে আমি আজকে একটু আলোচনা করব। তো অল্প সময়ের মধ্যেই আমি বিষয়টা শুরু করি। সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের ১ নম্বর কাজ হলো। ১ নম্বর কাজ হচ্ছে বর্তমান সংসদ ভেঙে দেওয়া। এটা হচ্ছে ১ নম্বর কাজ। এইটা কোনো প্রকার কোনো সময় নেওয়া যাবে না। বর্তমান সংসদকে ভেঙে দিতে হবে। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? যে পূর্বের যে মন্ত্রী সভাটা ছিল সেই মন্ত্রিসভা আমি যতদূর জানি এখনো রয়ে গেছে। এই মন্ত্রিসভাটা হচ্ছে ১ নম্বর কাজ হচ্ছে সেটা ভেঙে দিতে হবে। ২ নম্বর কাজ হচ্ছে আমাদের এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা একটু সবার মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে গঠন করতে হবে। ঠিক আছে? এইটার কোনো দেরি করা যাবে না। অলরেডি ২৪ ঘন্টার মোটামুটি একটা আল্টিমেটাম আ বা বা একটা সময় নির্ধারণ করে দিয়েছিলেন ছাত্রদের যে সমন্বয়ক, অনেক কয়েকজন সমন্বয়কের কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি এবং পত্র-পত্রিকায় মোটামুটি এসেছে। তো এই যে ২৪ ঘন্টা সেটা আমরা যদি গতকাল দুপুর ৩টা থেকে ধরি আরকি, তো সেই হিসেবে কিন্তু মোটামুটি আজকে দুপুর ৩টার মধ্যে সেই ২৪ ঘন্টা চলে যাবে। তো আমাদের ২৪ ঘন্টার মধ্যে অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার মূল কথা। তো সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের দুপুরের আগেই গঠন করতে হবে এবং এই সরকারের মূল কাজ হবে আগামী ৩ মাসের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। এরপরে যে বিজিত দল হবে সেই বিজিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা হচ্ছে বিদায় নেবেন। এই হচ্ছে মূল কথা। তো আমাদের এই কাজটা অবশ্যই আজকে দুপুর মনে করেন ২টা বা ৩টার মধ্যে অবশ্যই সম্পাদন করতে হবে, শেষ করতে হবে। এটা হচ্ছে ১ নম্বর কথা। ঠিক আছে? এইটার ব্যাপারে কোনো ছাড় নাই এবং কোনো প্রকার ডিলে করা যাবে না। কোনোভাবেই কোনো ডিলে করা যাবে না। ঠিক আছে? আমাদের হচ্ছে বর্তমান মন্ত্রিসভা বা যে সংসদ সেটা হচ্ছে ভেঙে দিতে হবে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এবং
তাদের কাছে হচ্ছে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। এই হচ্ছে মূল কথা। এবং ৩ নম্বর যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এই সরকারের মূল কাজ কি হবে? আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে অনেক সমস্যা এবং এই যে মনে করেন যে বিচার যে করতে হবে আরকি। এই যে বিশাল একটা গণহত্যা হয়ে গেল, সেগুলোরও বিচার করতে হবে। সবই ঠিক আছে। বাট এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এত দায়িত্ব পালন করতে পারবে না। তাদের হাতে মাত্র ৩ মাস সময় থাকবে। তো তাদের মূল যে কাজটা হবে সেটা হচ্ছে ৩ মাসের মধ্যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এবং এই নির্বাচন আয়োজন করার মধ্যে দিয়ে রাষ্ট্রের যে বিভিন্ন আ বা অর্গান গুলো আছে, যেমন মনে করেন আপনার বিচার বিভাগ, আইন বিভাগ, এরা মূলত কাজ করতে থাকবে এবং এই কাজের মাধ্যমে যতদূর সম্ভব বিচার হয় আলহামদুলিল্লাহ। এরপরে পরবর্তী যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তার কাঁধেই মূলত হচ্ছে এই দায়-দায়িত্বগুলো বর্তাবে। তারাই হচ্ছে মূলত সেই দায়-দায়িত্বগুলো পালন করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে এইখানে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কয়েকটা আপনার হচ্ছে বৈশিষ্ট্য থাকতে হবে। আমি মোটামুটি অল্প সময়ের মধ্যে চিন্তা ভাবনা করেছি এবং এই কয়েকটা বৈশিষ্ট্য আমি লিস্ট আউট করতে পেরেছি। তার মধ্যে একটা হচ্ছে তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। কোনোভাবেই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে কিন্তু তাদের একটা নির্বাচন ম্যানিপুলেশন এর একটা চান্স থেকে যায়। ঠিক আছে? তারা হচ্ছে নিজেদেরকে ফেভার করতে পারেন। সুতরাং এমন মানুষকেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে আসতে হবে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে তাদের হচ্ছে নিরপেক্ষ হতে হবে, কোনো বিশেষ দলকে তারা ফেভার করতে পারবে না। ঠিক আছে? ৩ নম্বর হচ্ছে তাদের ক্ষমতার প্রতি কোনো মোহ থাকা যাবে না। আমরা মোটামুটি যাদেরকে এরকম জানি বা চিনি, এইরকম পারসনকেই কিন্তু এখানে আসতে হবে। যে তারা আসলো, আসার পরে দেখা গেল বসে আছে, আর ক্ষমতা ছাড়তেছে না। ঠিক আছে? সে আর কোনো ইয়ে করতে বা টালবাহানা শুরু করতেছে। এই ধরনের যেন কোনো ঘটনা না ঘটে বা তারা আসার পরে দেখা গেল ১ বছর হয়ে গেছে, ২ বছর হয়ে গেছে, নির্বাচন আর দিচ্ছে না। তো এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে এইটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমাদের এখানে মূলত হচ্ছে এই ৩ টা বৈশিষ্ট্য বা আমি এই জিনিসটা লিস্ট আউট করেছি। এই জিনিসটা যেন এই ৩ জনের মধ্যে থাকে। এই হচ্ছে মূল কথা। এরপরে ৪ নম্বর আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমার কাছে আপাতত মনে হয়েছে ছাত্রদের যে দাবিটা সেটা যদি আমি একটু পড়ে শোনাই, সেটা হচ্ছে ছাত্রদের যে কিছু সমন্বয়ক আমি এটা ১ম আলো থেকে শোনাচ্ছি। ১ম আলোতে যেটা এসেছে সেটা হলো ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক আছে? তো এখানে কিন্তু নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে হচ্ছে তারা হচ্ছে সরকার প্রধান করে হচ্ছে একটা রূপরেখা অলরেডি দিয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক পেজে প্রচার করা হয়। ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বাক্কের মজুমদার ছিলেন। ঠিক আছে? নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তারা ২৪ ঘন্টা সময় নিয়েছিলেন। জরুরি পরিস্থিতিতে তারা এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন। তো এই যে ব্যাপার, তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যেটা বলতেছেন, নাহিদ ইসলাম বলেন তারা সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সক্ষম হয়েছেন। তো ভালো কথা, তাদের সাথে নাকি কথাবার্তাও হয়েছে এবং ডক্টর ইউনূস এটাতে রাজিও হয়েছেন। তো যাই হোক, তাহলে এটাও পাওয়া গেল তিনি রাজিও হয়েছেন। তো আমার কথা হচ্ছে এইখানে আমি একটা যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে তার বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসেছে তার মধ্যে একটা হচ্ছে সুদখোর। আমার মনে হয় এইটা নিয়ে টোটালি কোনো চিন্তার দরকার নাই। কারণ বাংলাদেশের সত্যি কথা বলতে কি যে ব্যক্তি নিজে সুদখোর বলতেছে সেও কোনো না কোনো ফর্মে সুদের সাথে জড়িতই আছে। ব্যাপারটা হয়ে গেছে এরকম আরকি। তো এগুলা নিয়ে আসলে এখন কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। এবং হচ্ছে বা বা সত্যি কথা বলতে কি সবাই হয়তো সুদের সাথে জড়িত নাই। অনেক মানুষই সুদ থেকে অনেক দূরে আছেন। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো। বাট এখন আমার মনে হয় এই জিনিসগুলো এখন বাছবিচার করার মতো অবস্থায় আমরা নেই। তো আমার এখন যেটা মূল কথা সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার হচ্ছে পুরা ৫ বছরের জন্য থেকে যাচ্ছে না। ইনি হচ্ছে জাস্ট ৩ টা বছরের জন্য ৩ টা মাসের জন্য আসবেন এবং এসে হচ্ছে তিনি একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার দিয়ে যাবেন। তো সুতরাং এখানে তিনি সুদখোর নাকি তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন এত কিছু দেখার দরকার নেই। তার গ্রহণযোগ্যতা আছে কিনা এবং তিনি হচ্ছে আ একটা ইয়ে দিবেন কিনা, একটা হচ্ছে ফেয়ার ইলেকশন দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন কিনা সেইটা হচ্ছে মূল ফ্যাক্ট। ঠিক আছে? অন্তর্ভুক্ত তিনি হচ্ছে একটা ফেয়ার ইলেকশন দিয়ে হচ্ছে একটা সরকার গঠন করার সুযোগ করে দিবেন কিনা এইটা হচ্ছে মূল আমাদের দেখার বিষয়। ঠিক আছে? উনি ব্যক্তিগতভাবে উনার কি অবস্থা সেগুলো আমাদের খুব বেশি মনে হয় ইয়া নেই এবং সেই দিক থেকে আমার মনে হয় ডক্টর ইউনূস পারফেক্ট চয়েস এবং তার কিন্তু মোটামুটি আমি যেটা জানি তার হচ্ছে মোটামুটি ভালো একটা গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে এবং হচ্ছে বিদেশেও কিন্তু বহির্বিশ্বেও কিন্তু তার ভালো একটা গ্রহণযোগ্যতা আছে। ঠিক আছে? আমরা হয়তো তার কথাবার্তা আ কেউ হয়তো পছন্দ করতে না পারি কিন্তু তার কথা কিন্তু শোনার জন্য দেশ-বিদেশের অনেক মানুষ বসে থাকেন এবং উনি হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট। ঠিক আছে? তো সুতরাং সব দিক মিলিয়ে আমার কাছেও মনে হয় উনি হচ্ছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং আমি উনার উপরে আশা
করতে পারি যে উনি হচ্ছে একটা ভালো একটা সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবেন। তো এক কথায় আমি যেটা বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে সরকার প্রধান তিনি হলে আমি মোটামুটি ভালো মনে করতেছি। এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে উপদেষ্টা হিসেবে তার সাথে কে, কে থাকতে পারে? তো সেটা হচ্ছে উপদেষ্টা হিসেবে বিভিন্ন জনের নাম আসছে। অলরেডি তারা থাকতে পারেন। প্লাস হচ্ছে ইসলামী দলগুলো থেকেও কিছু প্রতিনিধি থাকতে পারে। তার ভিতরে আমি হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান, উনি খুব দারুণ পদক্ষেপ নিয়েছেন। ডক্টর আসিফ নজরুল, এরপরে হচ্ছে শায়েখ আহমদুল্লাহ বা চরমোনাই পীর সাহেব বা মাওলানা মামুনুল হক, এই ধরনের কিছু ওলামায়ে কেরামের সাথে থাকতে পারেন। তারা যেন এই জিনিসটা মানে মনিটরিং করতে পারেন যে এখানে কোনো ধরনের কোনো কারচুপি কিংবা তারা হচ্ছে অন্যায্য বা কোনো মানে পক্ষপাত একজনকে এই ধরনের যেন কোনো কিছু করতে না পারে। এজন্য আমার মনে হয় যারা গ্রহণযোগ্য ব্যক্তি এই ধরনের একটা উপদেষ্টা মণ্ডলী তাদের সাথে কিন্তু থাকতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে একটা মূল ব্যাপার। এটা আমার জাস্ট ব্যক্তিগত একটা নিছক আমার ব্যক্তিগত মতামত। খুব বেশি চিন্তা ভাবনা করে আসলে আমি এই উপদেষ্টা সম্পর্কে কথাবার্তা বলিনি। আমার ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আমি চাচ্ছি আপনারা এটার বিরোধিতা করেন যে না উপদেষ্টা মণ্ডলী ভাই আপনার এগুলো লেখা কোনটাই একটা ঠিক হয় নাই। আপনারা বিরোধিতা করেন, সমস্যা নাই। বাট আমি আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে বিকল্প প্রস্তাবটা নিয়ে আসেন। আপনারা এইটা নিয়ে একটু আলোচনা করেন। এটা আলোচনা হওয়া দরকার। দেখেন আমাদের পুরো একটা দিন চলে গেছে। এখন পর্যন্ত কিন্তু কেউ এইটা নিয়ে কোনো আলোচনা করতেছে না এবং কেউ একটা রূপরেখা দেয় নাই এবং ছাত্রদের পক্ষ থেকেও আসে নাই। যে আপনার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে কে হবে প্রধান আর কে হচ্ছে উপদেষ্টা হবে, কিছুই আসে নাই। তো আপনি খালি সমালোচনা করবেন, এটা তো হয় না। আপনার প্রস্তাব থাকতে হবে। আগে প্রস্তাব দিবেন তারপরে না সমালোচনা করবেন। তা আপনার কোনো এখন পর্যন্ত প্রস্তাব নাই। এখন যদি একটা গভর্নমেন্ট তৈরি হয়ে যায় এবং তারপরে যদি আপনি সমালোচনা করেন, এটা তো হয় না। আপনি একটা প্রস্তাব দিতেন, তখন তো আপনি বলতে পারতেন যে হ্যাঁ আমরা প্রস্তাব দিয়েছিলাম, তারা তো মানে নাই। তো সুতরাং আমার মনে হয় এখনই একটা প্রস্তাবনা হওয়া দরকার। আমি জাস্ট এমনি কয়েকটা নাম লিখছি, আমার মনে করেন নাম লেখাগুলো ভুলই হয়েছে, আমি নিজেও স্বীকার করতেছি যে এটা আসলে পারফেক্ট হয় নাই। ঠিক আছে? বাট আপনারা সমালোচনা করেন এবং বিকল্প প্রস্তাব নিয়ে আসেন। প্রস্তাব নিয়ে এসে আপনার সুন্দর একটা যে উপদেষ্টা মন্ডলী কে হতে পারে। আপনারা তো মনে করেন যখন বাংলাদেশের খেলা হয় তখন কে কে 11 স্কোয়াডে থাকতে পারে এটা নিয়ে আপনারা প্রচুর গবেষণা করেন, অনেক কিছু করেন, এক একজন এক একটা স্কোয়াড বানায় ফেলেন। তো ভাই এখন আজকে বানায় ফেলেন, ঠিক আছে, যে কে কে থাকতে পারে। এবং এটা আসলে খুব বেশি সময় নেওয়ার কোনো কিন্তু সুযোগ নাই। আচ্ছা, এরপর হচ্ছে আপাতত একটাই চাওয়া, দুপুরের আগেই এই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। আপনাদের পছন্দ না হলে প্রয়োজনে এই সরকারকে ৭ দিনের মধ্যে রিফর্ম করা যেতে পারে। আমার সোজা কথা। যে আপনারা এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনি পারফেক্ট এই মুহূর্তে তৈরি করতে নাও পারেন, আপনার চিন্তা ভাবনা করতে, করতে সময় নষ্ট করার দরকার নাই। এখন একটা সরকার গঠন করে ফেলতে হবে। যদি প্রয়োজনে এই সরকার যদি আপনার পছন্দ না হয় আপনি রিফর্ম করেন, এটাকে একটু কম বেশি করেন। এরপরে প্রয়োজন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি যদি প্রয়োজনে ভেঙে দিতে চান সেটাও করতে পারেন, যে ভেঙে দেন। এটা আজকে গঠন করছেন, কালকে এই সরকার ভেঙে দিয়ে আরেকটা নতুন গঠন করেন, যেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার। হইতে পারে এরকম। ১ সপ্তাহ খালি ভাঙা এবং গড়া হতে পারে। কোনো সমস্যা নাই। বাট এক্সিস্টিং গভর্নমেন্ট ক্যানট এক্সিস্ট। এটা কোনোভাবেই এক্সিস্টিং গভর্নমেন্টকে আপনি এক্সিস্ট করাইতে পারেন না। এটাকে অবশ্যই যেটা এক্সিস্টিং মন্ত্রী পরিষদ এটাকে ভেঙে দিতে হবে। এটা হচ্ছে আমার মূল কথা। ঠিক আছে? তো এখানেও কিছু অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমি এখানে দেখিয়েছি আরকি। যে আপনারা প্রয়োজনে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন বর্তমানে আসে, এরপরে যদি বেশিরভাগ মানুষ একমত না হয়, তো ওকে ফাইন, আপনি এটাকে ভেঙে দেন। ভেঙে দিয়ে কারা হইতে পারে সেগুলা নিয়ে আসেন। বাট আজকে দুপুর ২টা-৩টার মধ্যেই অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কিন্তু গঠন করতে হবে। এই ব্যাপারে আপনারা একটু সোচ্চার হন। এই হচ্ছে আমার মূল কথা ছিল। এবং আচ্ছা, আমার মূল কথা অলরেডি আমি বলে ফেলেছি। তারপরে আমাদের আজকের যে করণীয় সেটা আমি অলরেডি বলে ফেলেছি। এরপরে হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটা করণীয় আছে সেটা আমি বলব। তারপর আমাদের জনগণের কিছু করণীয় আছে, সেই কথাগুলো বলব। তো সংক্ষেপে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় কি? এখন কিন্তু দেশের মধ্যে একটা খুবই একটা নাজুক একটা অবস্থা চলতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছেন তারা তো সবচেয়ে ভালো জানেন। জনগণ হিসেবে আমরাও কিছুটা জানি। কারণ কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না বা একটা সন্দেহের মধ্যে আছে যে সে আসলে কোন পক্ষে। এখন কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশ কিন্তু পুরা ২ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এবং হচ্ছে আমরা অবশ্যই জানি যে এক পক্ষ সবচেয়ে ভারী ছিল, যেটা লাল পক্ষ। আর আরেকটা ছিল হচ্ছে কালো পক্ষ। ঠিক আছে? তো বাংলাদেশ পুরোপুরি ২ টা পক্ষে ভাগ হয়ে গিয়েছিল। লাল পক্ষ এবং কালো পক্ষ। লাল পক্ষ শক্তিশালী ছিল, লাল পক্ষ জনগণের পক্ষ ছিল, সবই ঠিক আছে। কিন্তু কালো পক্ষেও কিন্তু প্রশাসনের অনেক মানুষ ছিল বা হচ্ছে আপনার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও কিন্তু অনেক কালো পক্ষ ছিল, যারা হচ্ছে কালোর পক্ষে কাজ করেছে। তো সুতরাং এই যে কালো পক্ষ, এই কালো পক্ষকে কিন্তু আপনার হচ্ছে চিহ্নিত করতে হবে। আমি এখানে এই বিষয়
বিষয়গুলো নিয়েছি এবং এইটা কিন্তু একটা একটা নাজুক একটা পরিস্থিতি চলতেছে। তো আমার এখানে দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার যে করণীয়গুলো আমি সেটা লিস্ট আউট করেছি। তার মধ্যে একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে? খুব দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তাই শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। ২ নম্বর হচ্ছে চিহ্নিত দাঙ্গাবাজ এবং যারা হচ্ছে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এই সমস্ত সদস্যদের ইমিডিয়েট বরখাস্ত করতে হবে। তাদের বিচার আপনারা পরে করেন, আস্তে ধীরে করেন। তারা আসলেই দোষী নাকি নির্দোষ সেগুলো আপনারা পরে হিসাব নিকাশ করেন। বাট ইমিডিয়েট তাদেরকে এখন বরখাস্ত করে ফেলতে হবে। তাদেরকে নিয়ে আপনি আগাইতে পারবেন না। এক কথায় শেষ। ফুল স্টপ। সুতরাং হচ্ছে তাদেরকে আপনার হচ্ছে ইয়ে করতে হবে, ইমিডিয়েট বরখাস্ত করে ফেলতে হবে। যারা হচ্ছে চিহ্নিত দাঙ্গাবাজ, যারা এই সময় দাঙ্গা করেছে এবং হচ্ছে যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এক কথায় শেষ আমার। এবং হচ্ছে তারা যেন বিশৃঙ্খলা করতে না পারে। ঠিক আছে? আমি শর্টে এগুলো লিখছি, আপনারা বিস্তারিত নিজেরা বুঝে নিবেন। তারপর ৩ নম্বর হচ্ছে সারা দেশে একটা অরাজকতা এবং নাশকতার আশঙ্কা করতেছি। এটা নরমালি সবসময় হয়। একটা বিজয়ের পরে দেখা যায় কিছু মানুষ নাশকতা করে সেই বিজয়ের যে আ মানে মহৎ যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু তারা ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করে। তো সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি বলতেছি। আর হচ্ছে ৪ নম্বর হচ্ছে কোন সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে কোন আক্রমণ যেন না হয় সেই দিকটা আপনাদেরকে অবশ্যই সবাইকে নজরে রাখতে হবে। এই জিনিসটা আমি এজন্য বলতেছি যে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হলে কিন্তু এই বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহ করার চেষ্টা চলবে। ঠিক আছে? তো সুতরাং এই বিষয়টাতে আপনাদের সবাইকেই খুব একটু নজর রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যেটা বলব সেটা হলো আমাদের যে করণীয়, আমাদের করণীয় কি? আমরা গতকাল বিজয় উদযাপন করেছি। এখন দেশের সংস্কারের হচ্ছে মনোযোগী আমাদের হতে হবে। এটা হচ্ছে আমার ১ নম্বর কথা। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা জনগণ আমরা আপনি জানেন আমরা গতকাল রাতে অনেকেই ঘুমাতে পারিনি। আমরা বিভিন্ন রকমের ঘটনা শুনেছি। গতকাল রাতে রামপুরা, বাড্ডা এবং হচ্ছে আপনার সাভারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি। রায়বাগ পুলিশ লাইন থেকে আমরা শুনেছি ওখানে নাকি সাইরেন হচ্ছে। বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে সারারাত, রাত ২টা, ৩টার সময়, ৪টার সময়। ঠিক আছে? তো এই যে একটা অবস্থা, দেশের একটা অরাজক একটা অবস্থা, আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও প্লে করে দেখাবো একটু পরে। তো এই ধরনের একটা আমরা কিন্তু উদযাপন করছি, খালি উদযাপনে এখন মেতে থাকলে হবে না। এখন দেশ সংস্কারে আমাদেরকে মনোযোগী হতে হবে। ২ নম্বর হচ্ছে দেশে যেন নৈরাজ্য অরাজকতা না হয়, সেদিকে সবার নজর রাখতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে এক কথা। আর হচ্ছে দেশে এখন একটি নাজুক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কাল থেকে যে সব ঠিক হয়ে যাবে এইটা কিন্তু আমাদের আশা করা যাবে না। এটা আমাদের আশা করা একদমই ভুল হবে। মনে রাখবেন বাংলাদেশ একদিনেই স্বপ্নের জন্মভূমিতে রূপান্তরিত হবে না। এইটা হচ্ছে আমাদের মূল কথা। মনে করেন কালকে বাংলাদেশ একটা সদ্য নবজাতক একটা শিশু হিসেবে জন্মগ্রহণ করেছে। সুতরাং এর কাছ থেকে আপনি কিছুই আশা করতে পারেন না। একে আস্তে, আস্তে বড় করতে হবে। একে আস্তে, আস্তে আপনার ইয়ে করতে হবে। ঠিক আছে? তো সুতরাং আপনি এখনই এর কাছ থেকে যদি অনেক কিছু আশা করেন, আপনি আশা করলে হবে না। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি দেখাই ছোট একটি ভিডিও দেখাই। কালকে আমরা হচ্ছে কিভাবে আমরা আমাদের যে বিজয় উদযাপন করেছি সেটা যদি আমি দেখাই। স্ক্রিনে এসেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? শাকিল ভাই নামবো। শাকিল ভাই, শাকিল ভাই, আমি উপরে গেলাম। এদিকে দেন। আসসালামু আলাইকুম। আপনাদের ভবন আপনারা দেখেন, গণভবন আপনাদের ভবন আপনারা দেখেন। শাকিল ভাই নামবেন। আপনার তো গতকালকে অনেকেই গণভবনে গিয়েছিলেন এবং গণভবনে হচ্ছে পুকুরে গোসল করেছেন। বিভিন্ন জন বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন। ঠিক আছে? তো এরকম বিভিন্নভাবে অনেককে আমরা দেখলাম যে সংসদ ভবনে চলে যেতে এবং সংসদের যে সিটগুলো সেগুলোতে আপনারা বসেছেন। যাই হোক বিভিন্ন জন বিভিন্নভাবে বিজয় উদযাপন করেছেন। এগুলো নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। যাই হোক যেটা করেছেন বিজয়ের পরে আসলে মানুষের একটা আনন্দ যেটা স্বতঃস্ফূর্তভাবে যেটা প্রকাশ করে সেটা করেছেন। ঠিক আছে? ওইটা নিয়ে আমি খুব বেশি কিছু বলব না। তো মূল কথা হচ্ছে এখন আমাদের সংযমী হতে হবে। এটা হচ্ছে মূল কথা। এখন আমাদেরকে দেশ সংস্কার বা রাষ্ট্র সংস্কারের দিকে মনোযোগী হতে হবে। আর আমি যেটা বলতেছিলাম গতকাল রাতের যে ঘটনা সেটা একটা ভিডিও আপনাদের একটু দেখাই। একটু প্লে করে দেখেন। এই যে আরেকটা লাশ আসছে। লাইফ নিয়ে প্রশিক্ষণ নিয়ে কি হবে?
লাশ আসছে আরেকটা, তারা ইন্ডিয়ান রকে নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে কোনো কিছু করে নাই। পদত্যাগ করার পরেও কিভাবে কিভাবে এরকম মারে বাই পাইলে যায় আমাকে ট্যাক্সের টাকা আপনারা করে ট্রেনিং করে মিশনে যাওয়ার জন্য, রাইট? আমাকে ট্যাক্সের পয়সা আপনাদের রিজিকের পয়সা লয়, আপনারা মিশনে যান। এভাবে এদের এদের লজ্জা বলতে কিছু নাই, এদের লজ্জা কেটে দেওয়া হয়েছে, এদের লজ্জা কেটে দেওয়া হয়েছে। আর এরা টাকা দেখতেছে, আসলে পাবলিক করিস, এরা টাকা দেখতেছে। আবারও লাশ, আরেকটা লাশ আসছে, ওই যে ওইখানে অ্যাম্বুলেন্স, ওইখানে অ্যাম্বুলেন্স, আরেকটা আসছে, কিন্তু তারা এখানে দাঁড়ায় আছে, কিচ্ছু বলতেছে না, এরা কিচ্ছু বলে না, এরা নিরাপত্তা দিতেছে রকে রকে। আপনারা যদি ওদেরকে আমাদের হাতে দেন, ওরা তো আমাদের ভাইদেরকে মারছে, ওদেরকে আমাদের হাতে দেন, আমাদের হাতে দেন, না হলে পারে ধিক্কার জানাই সেনাবাহিনীকে, ধিক্কার জানাই। ছি 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 ছি, আমাদের টাকায় চড়া প্রায় 6% বাজেটের 6% দেওয়া হয় তাদেরকে, কেন 6% বাজেট দেওয়া হয় তাদেরকে, ওদেরকে আমাদের পাথর নিক্ষেপ করে মারবো। কেন মারলো, কেন মারলো, কেন মারলো? আপনারা কেন নিরাপত্তা দিতে পারলেন না? এখন ওদেরকে আবার নিরাপত্তা দিতেছেন? ছি ছি ছি, এটাই নাকি আপনাদের দেশপ্রেম? এটাই আপনাদের দেশপ্রেম? ভাই ওদেরকে মারেন না, আমাদেরকে মারেন। তারা তো দেশ রক্ষক, তারা সাধারণ জনগণের নিরাপত্তা চায় না, তারা চায় দেশের নিরাপত্তা। আরো দুইটা লাগছে, আরো দুইটা। ওদেরকে আমাদের সামনে ক্লোজ করতে হবে, ওদেরকে আমাদের ওদেরকে সামনে সামনে ক্লোজ করতে হবে, ওদেরকে এই জায়গায় নিয়ে আসতে হবে, ওদেরকে সামনে সামনে। একসাথে কয়টা লাশ? তিনটা লাশ আসছে, তিনটা লাশ, সবকটা একেবারে সিদ্ধান্ত ঠান্ডা মাথায়, তারা মাথায় গুলি করছে যাতে একদম না বাইচে ফিরে, ঠান্ডা মাথায় গুলি। আরো তিনটা দেখেন, আরো তিনটা দেখেন, আরো তিনটা। মানে এই যে দেখেন বুকের পর গুলি করছে, দেখেন বাচ্চাটা, বাচ্চা ধিক্কার ধিক্কার। তো গতকালকে কিন্তু রাতের বেলা সেটা আমরা এই ভিডিওটা আমরা দেখি আর কি, এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো আসতেছিল আর কি, এবং শুধু এক জায়গাতে না, এবং হচ্ছে রায়েরবাগ পুলিশ লাইনে কি হয়েছে আমি জানি না, সেখানেও কিন্তু সাইরেন বাজার শব্দ শোনা গিয়েছে, এবং হচ্ছে অনেকে হচ্ছে আপনার হচ্ছে সেই ভিডিওগুলো রেকর্ড করেছেন। এরপরে হচ্ছে আপনার বাড্ডা, রামপুরা এবং বিভিন্ন জায়গাতে কিন্তু সারা রাত বলতে গেলে আপনার হচ্ছে গোলাগুলি হয়েছে, এই ধরনের কিন্তু বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে, এবং আমরা হচ্ছে এগুলো দেখেছি। এবং সত্যি কথা বলতে কি রাতে কিন্তু আমরা ঘুমাতে পারি না, এবং একটা কথা কিন্তু অলরেডি আমি জানি না এটা গুজব কিনা নাকি এটা আসলে সত্যি আমি জানি না, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের মধ্যে নাকি অনেক কিংবা হচ্ছে ভারতীয় এজেন্ট বা এর এজেন্ট যেভাবে আমরা বলি আর কি, তো এরকম নাকি অনেক আছে আর কি, এবং তারা নাকি একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো আমি জানি না ব্যক্তিগতভাবে আসলে এটা সত্যি কিনা। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু অবশ্যই খুব এখন বসে থাকার একদম সময় নেই, তাদের কাজটা হচ্ছে সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা রক্ষা। আমি ওই জন্য প্রথম ওই কথাটা বলেছি যে ১ নম্বর তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে হচ্ছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এবং চিহ্নিত এবং হচ্ছে যে সমস্ত বিশ্বাসঘাতক যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে এদেরকে সরাসরি আপনাদেরকে বরখাস্ত করতে হবে, এবং তাদেরকে কিন্তু তাদের গতিবিধিকে একবারে হচ্ছে আপনার সীমিত করে আনতে হবে, ঠিক আছে, তাদেরকে নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে। তাছাড়া কিন্তু বর্তমানে একটা ম্যাসাকার একটা হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই ম্যাসাকার যেন না হয়, যেরকম আমাদের 1971 সালের আমরা 16 ডিসেম্বর আমাদের বিজয়, কিন্তু তার আগে 14 ডিসেম্বর কিন্তু একটা ম্যাসাকার হয়ে গেছিল। তো সুতরাং বিজয়ের কিন্তু শেষ মুহূর্তে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে আর কি, এবং দেখা যায়, এটাই সত্যি কথা। তো এই কারণে আমাদের যেন এরকম কোনো ম্যাসাকার না হয়, সেজন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই খুব 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 সতর্ক থাকতে হবে।
তো আমি মোটামুটি আমার ভিডিওর একবার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদেরকে আর কয়েকটা জিনিস একটু দেখে শেষ করব। সেটা হচ্ছে এই দেখেন, মন্দিরে কিন্তু রীতিমতো আসলে সত্যি কথা বলতে কি, মন্দির, মসজিদ যেটাই বলেন, এগুলো আসলে রক্ষা করা বা এগুলো দেখাশোনার দায়িত্ব আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এগুলা কিন্তু আসলে কোনো একটা রাজনৈতিক দলের পাহারা দেওয়ার কথা না। তারপরেও আলহামদুলিল্লাহ তারা নিজের এটা দায়িত্ব মনে করে, যেহেতু এখন বর্তমানে দেশের পরিস্থিতি ঐরকম না, ওই অবস্থায় এখনো যায় নাই। সেই কারণে কিন্তু অনেকেই নিজের কাঁধে নিয়েছেন এবং তারা কিন্তু নিজেরাই, দেখেন হিন্দুরা পর্যন্ত এখানে হচ্ছে মন্দিরের সামনে নাই, সেখানে হচ্ছে মুসলিম এবং হচ্ছে যারা ওলামায়ে কেরামের নেতৃত্বে অনেকেই কিন্তু দেখেন সুন্দরভাবে তারা হচ্ছে মন্দিরগুলোকে পাহারা দিচ্ছে। আমি আরো কয়েকটা ছবি দেখাই, এটা শুধু একটা না। এই দেখেন মাদ্রাসার ছাত্ররা রীতিমতো মন্দিরের সামনে মানে জায়নামাজ বিছিয়ে তারা সবাই বসে গেছে, যেন কোন ধরনের কোনো নাশকতা বা কোনো কিছু না হয়। এরপরে আরেকটা দেখেন, এই দেখেন এখানে মন্দিরের সামনে, এটা সম্ভবত ইসলামী ছাত্র আন্দোলন, ওই যে হাত পাখা ছবি দেখে বোঝা যাচ্ছে তারা হচ্ছে মন্দির পাহারা দিচ্ছে, ঠিক আছে, যেন মন্দিরে কোনো ধরনের নাশকতা না হয়। এখানেও দেখেন তারা কিন্তু এই যে মন্দিরের সামনে সবাই বসে আছেন, ঠিক আছে, মন্দির পাহারা দিচ্ছেন। এরপরে দেখেন, এরপর হচ্ছে যে এখানেও দেখেন যে এখানে সমস্ত হিন্দু ভাইরাও আছেন এবং তাদের সাথে হচ্ছে আমাদের মুসলিম ভাইরা, তারা কিন্তু বসে আছেন। ওই যে পিছনে মনে হয় একজন হিন্দু পুরোহিত বা এই ধরনের একজনকে দেখা যাচ্ছে। তো তারপরে হচ্ছে এই দেখেন এখানে আরেকটা ছবি, এখানেও কিন্তু আহ হচ্ছে আবার পাহারা দিতে দেখা যাচ্ছে আমাদের মুসলিম ভাইদেরকে। এরপরে দেখেন এই যে আরেকটা ছবি, এখানেও কিন্তু হিন্দু মুসলমান সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেখেন এখানে পাহারা দিতে দেখা যাচ্ছে, তারা পাহারা দিচ্ছেন। এখানে আরেকটা ছবি দেখেন, এখানে কিন্তু পাহারা দিতে দেখা যাচ্ছে। এবং আপনারা এখানে আরেকটা যদি দেখাই, আহ হ্যাঁ, এই দেখেন এখানেও কিন্তু এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারাও সম্ভবত পাহারা দিচ্ছে আরকি। হ্যাঁ, ইসলামী ছাত্র শিবিরে যে আমি ২-১ টা পেজ নিয়ে আসছি, তারাও এখানে পাহারা দিচ্ছে। তারপরে হচ্ছে এখানে দেখেন ধ্রুব রাঠি নামে একজন হচ্ছে লিখেছেন। ইনি সম্ভবত ভারতে, তিনি লিখেছেন some right wings propaganda machines are spreading false information of temple being burned down in Bangladesh, ঠিক আছে? তো আসলেই এটা কিন্তু সত্যি কথা, কিছু প্রোপাগান্ডা কিন্তু মেশিন যারা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সম্পর্কে একটা ভুল একটা মেসেজ কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছেন এবং তারা হচ্ছে বলতে চাচ্ছেন যে বাংলাদেশে প্রচুর ধ্বংসযজ্ঞ হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, এই ধরনের একটা কিন্তু ফলস একটা ইনফরমেশন তারা সরানোর চেষ্টা করছে। তো ধ্রুব রাঠি উনি হচ্ছে এই জিনিসটা বলছে যে দিস নিউজ ইজ টোটালি ফলস, এগুলো আসলে টোটালি একবারে মানে ভুয়া নিউজ। দ্য টেম্পল ইজ স্টিল সেফ অ্যাজ ইট ওয়াজ বিফোর, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা মন্দিরই কিন্তু আগের মতোই নিরাপদ এবং হচ্ছে ভালোভাবে আছে। তিনি হচ্ছে এই জিনিসটা হচ্ছে তার যে টুইটারে হচ্ছে উনি এটা পোস্ট করেছে। তারপরে হচ্ছে আরেকটা দেখেন, এইটাও একটা যে প্রোপাগান্ডা যে একটু আগে যে বলা হলো, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন এইখানে ২ টা পোস্ট দেখেন, যে ছবিটা ব্যবহার করা হয়েছে ওই যে মূর্তির মাথা ভাঙা, সেটা দেখেন ৩ ঘন্টা আগে পোস্ট করা হয়েছে একটা ফেসবুকে, এবং সেখানে দেখেন কি বলা হয়েছে, বিজয় উল্লাসটা মন্দির প্রতিমা ভেঙেই শুরু করলেন। এটাই তাহলে বিজয়? তো তারা হচ্ছে ওই যে অনেক বছর আগে, এবং দেখেন এই একই ছবি সেটা হচ্ছে পোস্ট করা হয়েছিল সেপ্টেম্বর ২৬, ২০২২-এ। অর্থাৎ আপনি সেই ২০২২ সালের একটা মূর্তি ভাঙা ছবি সেটা পোস্ট করে আপনি বলতেছেন আমরা এগুলা করে হচ্ছে বিজয় প্রকাশ করতেছি। তাহলে এটা তো একবারে স্পষ্ট, একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের দেশকে নিয়ে একটা প্রোপাগান্ডাও চলতেছে। যে আমরা হচ্ছে বিজয় উদযাপনের নামে হচ্ছে মসজিদ মানে মন্দির, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে প্রচুর একটা টর্চারিং করা হচ্ছে এবং মন্দির ভেঙে ফেলা হচ্ছে। এবং আমি জানি না কারা এটা করতেছে, মনে হয় মানে তাদের ভাবটা হচ্ছে এরকম যে এইটা দেখায় একটা মোটামুটি একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায় কিনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তারা মনে হয় এরকম একটা পায়তারা খুঁজতেছে, তাদের মানে অবস্থা দেখলে এরকম মনে হয় আরকি। তো যাই হোক, আমাদের সবাইকে কিন্তু এই ব্যাপারে একটু সচেষ্ট থাকতে হবে। তো আমি মূলত আমার কথা শেষ করে নিয়ে এসেছি। তো আমি সর্বশেষ আবারও আমি ওই কথায় চলে যাচ্ছি আরকি। সেটা হলো, আমি ওই পয়েন্টটাতে একটু নিয়ে যাই আপনাদেরকে। আমাদের ১ নম্বর এই মুহূর্তে যে কাজ, সেটা হলো আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবেই হোক আজকের মধ্যে গঠন করতে হবে। এখন হচ্ছে ১২টা ৮ বাজে। ঠিক আছে? আজকে হচ্ছে ৬ জুলাই, সরি ৬ আগস্ট ২০২৪। এখন ১২টা ৮ মিনিট। তো আমাদের হাতে মোটেই সময় নাই। দুপুর ২টা ৩টার মধ্যে যেভাবেই হোক আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করতে হবে এবং আমাদের হচ্ছে যে এক্সিস্টিং যে গভর্নমেন্ট সেটাকে ভেঙে দিতে হবে। এক্সিস্টিং যে মন্ত্রী পরিষদ সেটাকে অবশ্যই ভেঙে দিতে হবে। এটা হচ্ছে ১ নম্বর কাজ। এইটারে কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। এক কথায় এটা এক্ষুনি ভেঙে দিতে হবে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ ভেঙে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের দ্রুত ২টা ৩টার মধ্যে
আমাদের একটা হচ্ছে আমাদের একটা কিছু 10-15 জন একটা উপদেষ্টা মন্ডলী নিয়ে আপনারা বসেন, দেশের বিভিন্ন দল থেকে প্রয়োজনে 100 জন বা 200 জন আপনারা বসেন, একটা সেমিনারে বসেন, একটা মিটিং রুমে বসেন, বসে আপনারা আলোচনা করেন, আলোচনা করে 10 জনের একটা লিস্ট করেন, 10-15 জনের একটা লিস্ট করেন, একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করেন, তৈরি করে আপনারা একটা ফর্ম করেন। তারপরে প্রয়োজনে এটাকে আপনারা কম বেশি করেন, প্রয়োজনে 10 জন বাড়ান, 10 জন কমান, একটু ইয়ে করেন, আরো 2 জনকে নেওয়া দরকার, আরো 2 জনকে কম বেশি করা দরকার, সেগুলো করেন। প্রয়োজনে আপনার যেটা মনে হচ্ছে যে এনাকে সরকার প্রধান করা হয়েছিল, ওকে ফাইন, সরকার প্রধান ভালো হচ্ছে না, তাকে একটু ইয়ে করেন, আপনি তাকে সরিয়ে যান, তারপর আপনার যদি আরেকজনকে নেওয়া আসা দরকার সেগুলো করেন, কোনো সমস্যা নাই। বাট এখন অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার আজকের দিনের মধ্যে যেভাবে হোক গঠন করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমার যে কথাগুলো ছিল আর কি, সেই কথাগুলো আমি মোটামুটি বলার চেষ্টা করলাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে আমাদের যে কথা, আমি এখানে একটা পিকচার দিয়েছি বাংলাদেশ 2.0। আসলে বাংলাদেশ 2.0 ইজ লোডিং। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি, নতুন একটা বাংলাদেশ কিন্তু আমরা গড়ার একটা দৃঢ় একটা প্রত্যয়। আমাদের হাজার হাজার বলতে গেলে মানুষ কিন্তু হতাহত হয়েছে। আমাদের পত্রিকাতেই মনে হয় এ পর্যন্ত 400 বা 500 একটা সংখ্যা অলরেডি তৈরি হয়ে গেছে, এবং আমরা যেটা জানি গতকালকেও নাকি 109 জনের মতো মারা গেছে। আমি এখনো পর্যন্ত মানে শিওর না যে আসলে কতজন মারা গেছে, 109 এর মতো এরকম একটা সংখ্যা সম্ভবত আমি দেখলাম। তো এই যে বিপুল পরিমাণ একটা রক্তক্ষয়ী, এটাকে আমি যুদ্ধই বলবো। একটা যুদ্ধের পরে আমরা যে এরকম একটা অর্জন, আমরা যে এরকম একটা বিজয় পেলাম, এই বিজয়টা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। আমি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করেছি, সেটাতে আমি এই কথাটা বলেছি যে আমাদের জালে কেবল মাছটা আটকা পড়েছে, এখন এই মাছটা ছুটে যেতে পারবে না। এটা হচ্ছে এই মাছ দ্বারা আমি বোঝাচ্ছি এটা হচ্ছে আমাদের স্বাধীনতা। তো এইটা হয়তো ছুটে যেতে পারবে না, কিন্তু এইটাকে কিন্তু আমাদেরকে উঠাতে হবে। আমাদের এই জালটা কেন কেউ কোনো মানে হিংস্র হাঙর যেন হচ্ছে আমাদের এই জালটাকে কেটে ছিনিয়ে নিয়ে যেতে না পারে। 2 নম্বর হচ্ছে আমরা মাছটা উঠাবো, উঠানোর পরে যেন কোনো জলদস্যুর কবলে না পড়ি। এরপরে হচ্ছে মাছটা নিয়ে যেন আমরা ঠিক মতো আমরা বাড়ি পর্যন্ত যেতে পারি, ঠিক আছে, আমার এই রাস্তায় যেন আমার এই মাছটা ছিনতাই হয়ে না যায়। তো এইটা হচ্ছে মূল কথা। তো স্বাধীনতা সবসময় বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে হচ্ছে রক্ষা করাটা কঠিন। তো আমাদের এখন হচ্ছে স্বাধীনতা, যেটা মূল কথা হচ্ছে আমাদের স্বাধীনতাটাকে এখন রক্ষা করতে হবে। আমরা স্বাধীনতা পেয়েছি, বাট এটাকে রক্ষা করতে হবে। আমরা কিন্তু বাঙালি জাতি বারবার আমরা পরাধীন হয়েছি, বারবার পরাধীন হয়েছে, আমাদেরকে বারবার বিজয় অর্জন করতে হয়েছে, বারবার স্বাধীনতা অর্জন করতে হয়েছে। তো আমরা এবার চেষ্টা করব, আমাদেরকে এবার লেগে থাকতে হবে, ছাত্র ভাই যারা আছেন এবং অভিভাবক মন্ডলী সবাইকে, আমাদের একটা সুন্দর একটা দেশ গঠন হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার যে সংক্ষিপ্ত যে কথাটা ছিল সেটা আমি মোটামুটি বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা। ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء ظاء